হ্যালো বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। গত ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের ইতিহাসের 1 মার্কের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। যারা যারা দেখোনি সেই ভিডিওটি দেখে 1 মার্কের প্রশ্নগুলো নিজের খাতাতে লিখে দিতে পারো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অষ্টম অধ্যায়ের 2 মার্কের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো মূলত বিগত কয়েক বছর প্রায় প্রতি বছরই পরীক্ষাতে এসেছে। সুতরাং এই পরীক্ষাতে ভালো নম্বর পেতে গেলে এই প্রশ্নগুলো খাতায় লিখে তোমরা মুখস্থ করে নিতে পারো। আসা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কি বোঝো? লর্ড মাউন্টব্যাটেন 1974 খ্রিস্টাব্দের 3 জুন ভারত বিভাগের পরিকল্পনা ও ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। এটি মাউন্টব্যাটেন প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবের ঘোষণা: 1. সমগ্র ভারতকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক ডোমিনিয়নে ভাগ করা হবে। 2. দেশীয় রাজ্যগুলি স্বাধীন থাকতে পারবে অথবা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন হলো, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? উত্তর: 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় 565টি রাজ্যের অস্তিত্ব ছিল। এগুলোকে দেশীয় রাজ্য বলা হয়, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, কাকে কেন লৌহমানব বা আয়রন ম্যান বলা হয়? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়, কেননা তিনি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে বলিষ্ঠ নীতি গ্রহণ করেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তিনি কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেন। তার এই চারিত্রিক দৃঢ়তার জন্য তাকে লৌহমানব বলা হয়। 4 নম্বর প্রশ্ন, আজাদ কাশ্মীর বলতে কি বোঝো? 1947 খ্রিস্টাব্দের অক্টোবরে পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে যোগদান করেন। এরপর ভারত অভিযান চালিয়ে কাশ্মীরের 2/3 মুক্ত করেন, কিন্তু 1/3 পাকিস্তানের দখলে থেকে যায়, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত। 5ম প্রশ্ন, রাজাকার নামে কারা পরিচিত? দেশীয় রাজ্য হায়দ্রাবাদের প্রায় 85% জনগণ ছিলেন হিন্দু, কিন্তু সেখানকার শাসক নিজাম ছিলেন মুসলিম। তিনি ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না, তাই তিনি কাসিম রেজভি নামক এক উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির প্রভাবধীন একটি উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন। এই বাহিনী রাজাকার নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর: হিন্দু অধিষ্ঠিত জুনাগড়ের মুসলিম নবাব পাকিস্তানে যোগ দিতে চাইলে সেখানে তীব্র প্রজা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সেখানকার নবাব পাকিস্তানে পালিয়ে যায় এবং ভারতীয় সেনা জুনাগড়ে প্রবেশ করে। এরপর 1948 সালে জুনাগড় গণভোট হয় এবং তার ভিত্তিতেই 1949 খ্রিস্টাব্দে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়। 7 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে। উত্তর: উদ্বস্তু। প্রশ্নটি হলো, উদ্বস্তু বলতে কি বোঝো? উত্তর: উদ্বস্তু কথাটির অর্থ হলো বস্তুহারা বা ভূমিহীন। দেশভাগের ফলে নিরাপত্তাজনিত কারণে বা ধর্মীয় ও সাংস্কৃতিক বা অন্য কোনো কারণে যখন নাগরিকরা মাতৃভূমি পরিত্যাগ করে অন্য দেশে আশ্রয় নেয়, তখন তারা উদ্বস্তু নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেই। ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই জন্য 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলে। 9 নম্বর প্রশ্নটি হল, অপারেশন পোলো কি? হায়দ্রাবাদ সাম্প্রদায়িক নেতা কাসিম রেজভির নেতৃত্বে রাজাকার নামক দাঙ্গা বাহিনী সেখানকার হিন্দুদের উপর প্রবল নির্যাতন শুরু করে। এছাড়াও পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসে, এমনকি আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানায়। এমন পরিস্থিতিতে ভারত হায়দ্রাবাদ নিজামকে কয়েকটি দাবি সংবলিত একটি চরম পত্র দেয়, যা নিজাম মেনে নিতে অস্বীকার করলে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর একটি সেনা অভিযান পাঠানো হয়, যা অপারেশন পোলো নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন, জেভিপি কমিটি কি অথবা জেভিপি কমিটি কেন তৈরি করা হয়? উত্তর: ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিষয়ে রিপোর্ট তৈরি করার উদ্দেশ্যে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টবিশ্বজিৎ রামাইয়া কে নিয়ে 1948 খ্রিস্টাব্দে যে কমিটি গঠিত হয় তা জেভিপি কমিটি নামে পরিচিত।
11 প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কি অথবা রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন করা হয়? উত্তর, তেলুগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলে ভারতের বিভিন্ন স্থানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ওঠে। এইরূপ পরিস্থিতিতে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়। এই কমিশনের 3 জন সদস্য ছিলেন ফজল আলী, KM পণিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুর। এই কমিশন 1956 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস করে, যার দ্বারা মোট 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে ওঠে। 12 নম্বর প্রশ্নটি হল পেপসু কি? পাটিলা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন সংক্ষিপ্ত রূপ হল পেপসু। এটি 1948 থেকে 1956 সাল পর্যন্ত ভারতের একটি রাজ্য ছিল, যার রাজধানী এবং প্রধান শহর ছিল পাতিয়ালা। পরবর্তীতে এই প্রদেশ ভেঙে পৃথক পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ গঠন করা হয়। 13 নম্বর প্রশ্নটা দুভাবে আসতে পারে, নেহরু-লেখি চুক্তি বা দিল্লি চুক্তি কি, অথবা নেহরু-লেখি চুক্তি বা দিল্লি চুক্তির শর্ত কি ছিল? উত্তর, 1950 সালের 8 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর দিল্লিতে যে চুক্তি হয় তা নেহরু-লেখি চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। শর্ত 1, ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুরা নিজ নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে, উভয় রাষ্ট্র নিজ নিজ দেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পদ রক্ষা করবে। শেষ প্রশ্ন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই আসার সম্ভাবনা আছে বন্ধুরা। তো এই প্রশ্নটা হলো, পাট্টি সিরামালু বিখ্যাত কেন অথবা পাট্টি সিরামালু ইতিহাসে স্মরণীয় কেন? উত্তর, পাট্টি সিরামালু ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে অমরণ অনশন শুরু করেন 19 অক্টোবর 1952 খ্রিস্টাব্দে। এর 58 দিন পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশে 3 দিন ধরে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে দাঙ্গা হাঙ্গামা, বিক্ষোভ, হরতাল পালিত হয়। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে তেলুগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করেন। তাই তিনি পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গত নামে পরিচিত। সুতরাং বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে পড়ার মুখস্থ করতে শুরু করো। আর